ছিল, এবং ওই শর্ত দিয়ে আমরা 2-3টা ম্যাথ সলভ করছি আর কি। তো আজকে আমরা দেখবো যে যোগাশ্রী যোগাশ্রী রূপান্তরের ক্ষেত্রে আরো কিছু ধরনের অঙ্ক থাকে। আমি প্রথম লেকচারে যেটা দেখিয়েছি যে এমটি এবং কারটি নির্ণয় করতে বলে, এবং এমটি এবং কারটি এর ভিত্তি নির্ণয় করে। তো এই এমটি এবং কারটি কি এটা আমি একটু আপনাদেরকে আগে দেখাই, এরপর আমি এই ম্যাথটা সলভ করে দেখাবো। ওকে, তো আমরা আগের যে লেকচারটা দেখিয়েছি ওই লেকচারটা আপনারা দেখলে ওই রিলেটেড যতগুলো অঙ্ক আছে সবগুলাই পারবেন, এবং এখানে আমি এই ম্যাথটা দেখাইলে আপনারা এই রিলেটেড মোটামুটি 15 নাম্বার পর্যন্ত যতগুলো ম্যাথ আছে সবগুলাই পারবেন আর কি। তো আমি একটু আপনাদেরকে আগে দেখাই নিই যে এমটি এবং কারটিটা কি। ওকে, তো এমটিটাকে আমরা হচ্ছে যোগাশ্রী রূপান্তরের ইমেজ যেটা, সেটাকে আমরা হচ্ছে এমটি বলতেছি। তো দেখেন এখানে যে মনে করি টি যেন ভিএফ টেন্স টু ইউএফ, যোগাশ্রী রূপান্তর। যদি এই ভিএফ থেকে যদি ইউএফ যোগাশ্রী রূপান্তর হয়, এক্ষেত্রে ইউএফ এর যে সকল উপাদান, ইউএফ এর যে সকল উপাদান ভিএফ এর ইমেজ, ওকে, ইমেজের উপাদানের ইমেজ ইউএফ এর ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রী রূপান্তরের ইমেজ বলে। এটা হচ্ছে ক বিভাগে 1 মার্কের জন্য আসতে পারে, মুখস্থ করবেন সংজ্ঞাটা। এখন দেখেন যে যদি দুইটা ভেক্টর হয়, একটা হচ্ছে কি ইউ এবং একটা হচ্ছে কি ভি, এটাকে এই যে এই যোগাশ্রী রূপান্তরের ইমেজ এটাকে হচ্ছে এমটি দ্বারা প্রকাশ করা হয়, আইএমটি দ্বারা প্রকাশ করা হয়, এবং গাণিতিক ভাবে এটাকে লেখা যায় আইএমটি ইকুয়াল ইউ ভেক্টর বিলংস টু ইউএফ, অর্থাৎ ইউএফ যে ভেক্টর জগৎ, এই ভেক্টর জগতের ইউ ভেক্টর একটা কি সদস্য। এখন এটাকে যখন আমরা এটা যেন হচ্ছে কি টিভি ইকুয়াল ইউ কমা ভি বিলংস টু ভিএফ, এখানকার এই যে ভিএফ যে ভেক্টর জগৎ, এখানকার ইউ এবং ভি হচ্ছে কি আবার এই জগতের কি সদস্য। এখন দেখেন যে ভিএফ যদি একটা ভেক্টর জগৎ হয় এবং ইউএফ যদি আর একটা ভেক্টর জগৎ হয়, এখন এই ভিএফ এর ভিতর তো অসংখ্য উপাদান থাকতে পারে, অসংখ্য কি থাকতে পারে উপাদান থাকতে পারে। এটাকে যদি আমরা ট্রান্সফর্ম করি, রূপান্তর করি, তাহলে ইউএফ এর যে সকল উপাদানের জন্য, ভিএফ এর যে সকল উপাদানের জন্য আমরা ইউএফ এর ইমেজ পাবো, সেটাই হচ্ছে কি যোগাশ্রী রূপান্তরের ইমেজ। এখন ভিএফ এ অনেকগুলো উপাদান থাকতে পারে, ইউএফ এও অনেকগুলো কি থাকতে পারে উপাদান থাকতে পারে, কিন্তু সবগুলাই হচ্ছে এর ইমেজ হবে না। আমি একটু আপনাদেরকে যদি দেখাই দেই একটা ফাংশনের মাধ্যমে, ধরেন যে এক্স, ধরেন যে এক্স টেন্স টু ওয়াই, ওকে, যেখানে আমরা এই যে এক্স টাকে ভিএফ কল্পনা করব এবং ওয়াই টাকে ইউএফ কল্পনা করব, ঠিক আছে। এবং ফাংশন যদি একটা এরকম হয় যে এফ ওয়াই ইকুয়াল, ধরেন যে এক্স প্লাস ওয়ান, ওকে, এখন এক্স এর আমরা কিছু মান লিখবো এবং ওয়াই এর কিছু মান লিখবো। ধরেন যে এক্স এর কিছু মান লিখতেছি আমি যে 1 2 3, ওকে। তো এক্স এর মান এখানে যদি আমি 1 বসাই তাহলে কি পাবো, ওয়াই এর মানটা আমি 2 পাবো। এক্স এর মান যদি আমি 2 বসাই তাহলে ওয়াই এর মানটা কত পাবো, 3 পাবো। এক্স এর মান যদি 3 বসাই তাহলে ওয়াই এর মান কত পাবো, আমি 4 পাবো। ওকে, এরপর এভাবে কি 5 থাকতে পারে, 6 থাকতে পারে। কিন্তু এখান থেকে এই যে 1 এই 2 এই 3 এর জন্য কি এগুলা হচ্ছে ইমেজ, এই এই এক্স এর এই উপাদানগুলোর জন্য কি এগুলো হচ্ছে কি ইমেজ। সেটাই বোঝাচ্ছে যে ভিএফ এর অনেকগুলো উপাদান থাকতে পারে, কিন্তু এই উপাদানগুলোর জন্য এইটার যে ইমেজটা পাচ্ছে পাচ্ছে এখানকার যে উপাদানগুলো পাচ্ছে এই উপাদানগুলো হচ্ছে কি ইমেজ আর কি। তো এটা জাস্ট এইভাবে মনে রাখেন। আমরা হচ্ছে এখন এই রিলেটেড অঙ্ক সমাধান করব, এবং এই অঙ্কগুলোর নিয়মটা একটা নিয়ম দেখলে আপনারা সবগুলা অঙ্ক মোটামুটি পারবেন। তো নিয়মটা আপনারা মনে রাখেন। আর এটা হচ্ছে ক বিভাগে 1 মার্কের জন্য আসতে পারে, খ বিভাগেও আসলে এটা হচ্ছে এভাবে আসতে পারে যে যোগাশ্রী রূপান্তরের ইমেজ বলতে কি বোঝো, তখন এটা পুরোটাই লিখতে হবে। ওকে, তো এখন দেখেন আমরা হচ্ছে কিছু ম্যাথ সলভ করবি। তো 4 নাম্বার ম্যাথটা দেখেন, এখানে হচ্ছে এমটি নির্ণয় করতে পারছে। আচ্ছা, আমি আর একটু দেখাই যে কার্টিটা, কার্টিটাও একই জিনিস। ওকে, এখানে দেখেন যে এখানে দেখেন যে মনে করি টি যেন ভিএফ থেকে ইউএফ যোগাশ্রী রূপান্তর, এই ক্ষেত্রে ভিএফ এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, অর্থাৎ ভিএফ এর যে সকল উপাদানের ইমেজ শূন্য, ভিএফ এর ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রী রূপান্তরের কার্নেল বলা হয়। ইহাকে কার্টি দ্বারা সূচিত করা হয়, গাণিতিক ভাবে কার্টি ইকুয়াল এটা লেখা হয়। এখন দেখেন এটাও আমি একটা ফাংশনের মাধ্যমে আপনাদেরকে একটু বুঝাই দিই। সেটা হচ্ছে সাপোজ ধরেন যে আপনার কার্নেলটা এরকম, যে কার্নেল দেখাচ্ছি, হ্যাঁ।
সাপোজ একটা ফাংশন লিখতেছি যে এক্স থেকে ওয়াই, ওকে, এবং ফাংশনটা আমি লিখতেছি ধরেন যে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4। এখন ধরেন যে এক্স এর কিছু সদস্য লিখতেছি, ওয়াই এর কিছু সদস্য লিখতেছি। তো এখানে দেখেন এক্স এর মান যদি আমি প্রথমে 1 বসি তাহলে কি পাবো, -3 পাবো। এক্স এর মান যদি -1 বসি তাহলে এটা কি পাবো, তারপরও -3 পাবো, কারণ এখানে কি হবে, 1 থেকে 4 বাদ দিলে -3 হয়। আবার ধরেন যে এক্স এর মান যদি আমি 2 বসাই আবার, তাহলে কি পাবো, 0 পাবো। এক্স এর মান যদি এবার -2 বসাই তারপরও কি 0 পাবো। এক্স এর মান যদি আমি 3 বসাই তখন কি হবে, 3 3 9, 9 থেকে 4 বাদ দিলে কত, 5। এখন আমাদেরকে বলছে যে এখানে দেখেন যে এই ক্ষেত্রে ভিএফ এর যে সকল উপাদানের ইমেজ 0, ওকে, ভিএফ এর ওই সকল উপাদানের সেটকে, ওই সকল উপাদানের সেটকে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেল বলা হয়। তো আমরা এই যে এটা কি, এটাকে আমরা ধরলাম ভিএফ, ওকে, এবং এটা কি ইউ এফ। এখন দেখেন যে এই যে ভিএফ এর কোন উপাদানগুলোর জন্য আমরা ইউএফ এর মানগুলো 0 পাইছি, দেখেন আমরা এই যে এ মানগুলোর জন্য কি পাইছি, ইউএফ এর এই মানগুলো 0 পাইছি। অর্থাৎ এখানে যোগাশ্রয়ী রূপান্তরের কার্নেলটা হচ্ছে কি, যে এই বাকি যে মানগুলো আছে এগুলা কিন্তু এই কার্নেলটির ইমেজ হবে না। এই যে শুধু এই যে এগুলোর জন্য এই মানগুলো 0 হয়ে গেছে, এগুলাই হবে কি এই কার্নেলটি এর উপাদান, এই কার্নেলটি এর ইমেজ, ওকে। এই যে এখানে দেখাই দিছি যে এটা যদি একটা হচ্ছে ভিএফ হয়, এবং ভিএফ এর তো অনেক সদস্য থাকতে পারে, এবং ইউএফ এও অনেক সদস্য থাকতে পারে। এটার ভিতরে একটা ইমেজের মধ্যে যে উপাদানগুলোর জন্য, ইমেজের মধ্যে যে উপাদানগুলোর জন্য কি এই যে 0 উপাদান আমরা পাবো, 0 পাবো, সেটাই হচ্ছে কি এই কার্টি এর কার্নেলটি এর কি রূপান্তর বা ইমেজ, ওকে। তো এখন দেখেন যে এই কার্নেলটিকে আবার প্রকাশ করা হয় কার্টি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদের আরেকটা বিষয় নির্ণয় করতে বলে এগুলা দিয়ে। তো আমরা হচ্ছে কি জানলাম, এমটি জানলাম, অর্থাৎ ইমেজটি, এবং হচ্ছে কি কার্নেল কার্নেলটি জানলাম। এখন এই এই যে আমরা তো হচ্ছে আগের চ্যাপ্টার গুলাতে কি করছি, মাত্রা বের করছি না, মাত্রা এবং ভিত্তি পাশের সি চ্যাপ্টারে, পাশের বি চ্যাপ্টারে। তো এখানেও মাত্রা এবং ভিত্তি নির্ণয় করতে হয়, ইএমটি এর মাত্রা ভিত্তি এবং কার্টি এর মাত্রা ভিত্তি। এখন দেখেন ইএমটি এর মাত্রাকে বলা হয় হচ্ছে র্যাঙ্ক। কি বলা হচ্ছে, ইএমটি এর মাত্রাকে কি বলা হয়, র্যাঙ্ক। এবং কার্টি এর মাত্রাকে বলা হয় নালিটি। এই নালিটির হচ্ছে বাংলা হচ্ছে শূন্যত্ব, শূন্য শূন্যত্ব, ঠিক আছে। নালিটির হচ্ছে বাংলা কি, শূন্যত্ব। অনেক সময় নালিটি নির্ণয় করতে বলে, অনেক সময় বলবে যে কি শূন্যত্ব বের করো, টি এর শূন্যত্ব বের করো। তো এখন আমরা কিছু ম্যাথ দেখি, ম্যাথ গুলা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো এখন তাহলে আমরা 4 নাম্বার যে ম্যাথটা আমি দেখাইলাম ওইটা একটু আপনাদেরকে করে দেখাই, তাহলে আমরা মোটামুটি 15 নাম্বার অঙ্কগুলো পর্যন্ত নিজেরাই করতে পারবো, ওকে। তো এখন দেখেন এখানে আমাদের দেওয়া আছে, 1 নাম্বার লেকচারটা না দেখে থাকলে এটা দেখবেন, আগে লেকচারটা দেখবেন। এখানে দেওয়া আছে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এইটা দ্বারা আমার 3টা সমীকরণ দেওয়া আছে। এখানে দেখেন, এখান থেকে এটা একটা সমীকরণ, এখান থেকে এটা একটা সমীকরণ, এখান থেকে এটা একটা সমীকরণ দ্বারা সংজ্ঞায়িত যোগাশ্রয়ী অপারেটর টি যেন আর কিউব থেকে আর কিউব। অর্থাৎ এই যে এইটার দ্বারা কি বুঝতেছি আমরা, এটার দ্বারা বুঝতেছি যে আর আর কিউব বলতে বোঝাচ্ছে যে এখানে 3টা উপাদান থাকবে, এবং এই আর3 বলতে বোঝাচ্ছে যে এখানে আমাদের 3টা সমীকরণ থাকবে। অর্থাৎ 3টা সমীকরণ হলে একটা সমীকরণ জোট হবে, ওকে। এইটা হইলে আমাদেরকে এমটি এবং কার্টি এর একটি ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে পারছি। তো দেখেন আমরা এখন ভিত্তি এবং মাত্রা নির্ণয় করার কাজ শুরু করে দেই। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমি আগের অঙ্কটাতে দেখিয়েছি যে যখন এরকম আমাদের হচ্ছে আগের অঙ্কটাতে ছিল কিনা, আচ্ছা ছিল না। এটা দেখেন, এটা নতুন নিয়ম, আগের লেকচারে এটা ছিল না, এটা নতুন নিয়ম। যখন আমাদেরকে এমটি এবং কার্টি নির্ণয় করতে বলবে তখনই আমাদের আদর্শ ভিত্তির সাপেক্ষে কাজ করতে হবে। এটা হচ্ছে এভাবে অঙ্কগুলা করতে হয়, নিয়মটা মনে রাখবেন, সবগুলা নিয়ম একই, ওকে। তো দেখেন এখন আদর্শ ভিত্তি আমরা কয়টা নেব, আচ্ছা এখানে দেখেন আমরা আমাদের যে যোগাশ্রী অপারেটরটা যেটা দেওয়া ছিল প্রশ্নে, ওইটা আমরা উঠাই নিলাম এই পর্যন্ত, ঠিক আছে। উঠাই নেওয়ার পরে যে ধরি আর3 এর একটা আদর্শ ভিত্তি, আমরা আগের লেকচারে দেখিয়েছি কি যে আমরা আর3
এই এর জন্য হচ্ছে কি ইউ যে কি নিয়েছিলাম ইউ কমা ভি, এই দুইটা ভেক্টর নিয়েছিলাম, বিলংস টু কি নিয়েছিলাম R3 নিয়েছিলাম, অর্থাৎ ইউ ইউ ইকুয়াল U1 U2 U3 নিয়েছিলাম। এভাবে কি আমরা কাজ করছিলাম। তো একই ভাবে এটাতেও কাজ করব, শুধু এটাতে কি করব, আমরা আদর্শ ভিত্তি ধরে নেব। আদর্শ ভিত্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের যেহেতু এখানে কি R3 জন্য বসতেছি, সেহেতু আমাদেরকে E3 পর্যন্ত নিতে হবে এবং এই মানগুলা আমরা এইভাবে নিব। এটা কিভাবে হয় একটু দেখায় আপনাদেরকে। যে ধরেন যে তিনটার জন্য, অর্থাৎ তিন ক্রমের তিনটা সারি এবং তিনটা কলামের জন্য, সেক্ষেত্রে আমাদের প্রথমে 1, এরপর 0, এরপর 0, এরপর হচ্ছে এখানে 0, এখানে 1, এখানে 0, এরপর এখানে 0, এখানে 0, এখানে কি 1। ওকে, এরপরে যদি এটা হয় 4, যদি R4 এর জন্য নিতে বলে আদর্শ ভিত্তি, তখন আমরা কি করব, এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে কি, সরি বলে গেছে একটা, আমাদের হচ্ছে কি 4 ক্রমের যেহেতু নিচ্ছি আমরা, সেহেতু কি 4টা নিতে হবে। এরপর এখানে 0, এরপর এখানে 1, এখানে 0, এখানে 0, এরপরে এখানে 0, এখানে 0, এখানে 1, এখানে কি 0, এরপর শেষেরটা কি এখানে 0, এখানে 0, এখানে 0, শেষেরটাতে 1, অর্থাৎ এইরকম যাবে আর কি, কর্ণমেট্রিক্স এর মতো। ওকে, তো এখন দেখেন যদি 5টার জন্য বলে তাহলে ওইভাবে আমরা নিব একই ভাবে। ওকে, তো এখন আমরা কি করব, এই যে E1 E2 E3 যে মানগুলো আমরা নিলাম আদর্শ ভিত্তি, এগুলাকে আমরা এবার এই যে ট্রান্সফর্ম করব, কি করব, ট্রান্সফর্ম করব। তো ট্রান্সফর্ম করার নিয়মটা আমি আগে দেখিয়েছি আগের লেকচারটাতে, যে ট্রান্সফর্ম অফ ইউ বের করছিলাম, ট্রান্সফর্ম অফ ইউ প্লাস ভি বের করছিলাম। একই ভাবে আমরা কি করব, এটাতে ট্রান্সফর্ম অফ ই নির্ণয় করব, E1 E2 E3 নির্ণয় করব। তো ট্রান্সফর্ম অফ ই, এটাকে যদি ট্রান্সফর্ম করি আমরা, তাহলে কোন সমীকরণের সাথে মিলাবো, এই সমীকরণটার সাথে কি করব, তুলনা করে আমরা এখানে লিখবো, তাই কিনা। তো দেখেন যে E1 কে প্রথমে ট্রান্সফর্ম করতেছি, E1 লিখলাম, এটাকে ট্রান্সফর্ম টি চিহ্ন দিলাম। এরপর E1 এর যে মানটা আমরা ধরছি এই মানটা লিখলাম, এরপর এটার সামনে একটা কি দিলাম, টি চিহ্ন দিলাম। এখন যখনই আমরা ট্রান্সফর্ম করব, তখনই কি এই যে সমীকরণটা আমাদেরকে দেওয়া থাকবে, এই সমীকরণটা এখানে কি বসাইতে হবে। কিভাবে বসাবো আবার এই সমীকরণটা, সমীকরণটাই বলতে কি সমীকরণের মানগুলা আমাদেরকে এই এখানকে সমীকরণের যে চলকগুলা আছে, এই চলকগুলার মানগুলা আমাদেরকে বসাইতে হবে। তো এখানে আমরা কি করছিলাম, আগের ভিডিওতে দেখবেন যে আমরা এই যে এখানে যে কমা কমা দেওয়া আছে, অর্থাৎ এখানেও কি আছে, তিনটা উপাদান আছে, এখানেও কি আছে, তিনটা উপাদান আছে, অর্থাৎ তিনটা সমীকরণ আছে। এখন দেখেন এখানকার জন্য এই যে প্রথমকার 1, এটাকে ধরবো কি আমরা এখানে এক্স ধরবো, যেহেতু এখানে কি আছে এক্স ওয়াই জেড চলক আছে, সেহেতু এটাকে প্রথমটাকে এক্স, এটাকে ওয়াই এবং এটাকে কি ধরবো, জেড ধরবো। এখন এই যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে এই সমীকরণে বসাবো, বসায় আমাদের যে মানগুলো আসবে সেই মানগুলাই হচ্ছে আমাদের কি এই যে ট্রান্সফর্ম অফ ই এর মান। ওকে, তো এখন দেখেন এখানে এক্স, এক্স এর মান কত 1, তার মানে কি 1 পাইলাম। আর এ ওয়াই এর মান তো 0, জেড এর মানও 0, তার মানে এই এখান থেকে এই পদের জন্য কি পাইলাম আমরা 1 পাইলাম, সেই 1টা লিখছি। এরপর হচ্ছে কি কমা, এরপর এখানে দেখেন যে এখানে একটা এক্স আছে, এক্স এর মান তো এখানে কি 1, তো 1 এর সাথে 2 গুণ করলে কি হয় 2 হয়, অর্থাৎ 2 পাইলাম। এরপর এই দুইটা পদের মান তো 0, কারণ এটাও 0 এটাও 0, তার মানে এখানে কি পেলাম 2 পাইলাম এই পদটাতে, এইখানে 2 লিখলাম। এরপর হচ্ছে এখানে আছে কি এক্স এর সাথে 4 আছে গুণ, তার মানে এক্স এর মান 1 যেহেতু, সেহেতু কি হচ্ছে এখানে 1 এর সাথে 4 গুণ করলে 4 হচ্ছে, আর বাকি এই দুটা পদের মান তো 0, কারণ y এর মান 0, z এর মানও 0, তাহলে আমি কি পাইলাম 4 পাইলাম। এই একই ভাবে আপনারা যদি যে TE1টা বোঝেন, তাহলে একই ভাবে এই এগুলোও কি বুঝতে পারবেন। শুধু এখানকার এই যে এটাকে আমরা এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড, এগুলা ধরে আমরা এখানে মানগুলা বসায় এই মানগুলা পাবো। আগের লেকচারটা যারা দেখছেন তার জন্য এটা আহ মনে করি যে কষ্টকর হবে না, কারণ আগের লেকচারটাতে অনেক সুন্দরভাবে আমি বুঝাইছি যে কোনো এই যে এরকম সমীকরণ থেকে ট্রান্সফর্ম করলে মানগুলা কিভাবে নির্ণয় করতে হয়। এরপরে আমরা কি করব, যখনই ইমটি মনে রাখবেন, ভাইয়া বারবার করে বলতেছি আমাদের এই চ্যাপ্টার মাত্র 2-3টা নিয়মের অঙ্কই আছে। তো এই 2-3টা নিয়ম আপনারা মনে করবেন, রাখবেন। তো যোগাশ্রয় রূপান্তরের নিয়মটা আমি আগের লেকচারে দেখিয়েছি, এই লেকচারটাতে আমি দেখাচ্ছি যে এমটি এবং কারটি কিভাবে নির্ণয় করতে হয়। তো এমটি নির্ণয়ের জন্য আমরা কি করব, প্রথমে আমাদের সমীকরণ যেটা দেওয়া থাকবে ওইটা তো ওঠাই নেবো, এরপর আদর্শ ভিত্তি ধরে নেবো। আর যদি R3 এর জন্য হয় তাহলে 3টা আদর্শ ভিত্তি, যদি R4 এর জন্য হয় তাহলে 4টা আদর্শ ভিত্তি ধরবো, এবং R5 এর জন্য হলে 5টা কি নেবো, আদর্শ ভিত্তি ধরবো। এরপরে এই আদর্শ ভিত্তিগুলার আমরা কি করব, ট্রান্সফর্ম করব কিসের মাধ্যমে, এই যে এখানে এখানে মানগুলা বসাবো, এক্স ওয়াই জেড যে চলকগুলা দেওয়া থাকবে এই চলকগুলা কি করব, মানগুলা বসাবো, বসায় আমরা তো এরকম মান পাবো। এই মানগুলাকে নিয়ে আমরা কি করব, আবার সারি, এই মানগুলাকে এক একটা
সারি বিবেচনা করব, সারি বিবেচনা করে আমরা হচ্ছে ম্যাট্রিক্স গঠন করব, ম্যাট্রিক্স গঠন করে আমরা কি করব, ইসালন পদ্ধতিতে আবার সমাধান করব। ওকে, তো আমরা আগের লেকচার গুলাতে তো করছি, ইসালন পদ্ধতিতে সমাধান করছি, এবং যারা আপনারা হচ্ছে 5-এর বি 5-এর সি চ্যাপ্টারটা কমপ্লিট করছেন তাদের জন্য এটা আরো সহজ হবে। তো আমরা কি করলাম, এখানে একটা সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ, এগুলাকে হচ্ছে কি T1 T2 T3 কে সারি বিবেচনা করিয়া ম্যাট্রিক্স লইয়া পাই। তো সারি বিবেচনা করছি, এটাকে অর্থাৎ এগুলো আমরা লিখছি, লিখে আমরা কি করব এবার, আমরা সারি বিবেচনা করার পর আমাদের যখন ইসালন করি, ইসালন করার সময় কি করতে হয়, আমাদের এই প্রথম যে দ্বিতীয় লাইনের প্রথম পদ এবং তৃতীয় লাইনের প্রথম পদ এগুলোকে শূন্য করতে হয়। তো শূন্য করার জন্য কি করতে হবে, R2 ড্যাশে আমরা কাজ করতেছি। R2 ড্যাশে কাজ করলে কি হবে, এখানে যেহেতু 1 আছে সেহেতু কি -1 দ্বারা এই লাইনটাকে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে কি হবে, এটা শূন্য হয়ে যাবে। যারা আগের লেকচার গুলা দেখছেন, আগের চ্যাপ্টার গুলা, তাদের জন্য এটা খুবই সহজ। এগুলা আমি আর বিস্তারিত না বলি, কারণ এগুলা কি আপনারা বুঝতে পারতেছেন। এখানে দেখেন যে তাহলে 1 নম্বর লাইনটাকে যদি আমি -2 দ্বারা গুণ করে দেই, তাহলে কি হচ্ছে -2, এরপরে -4, এরপরে কি -8। ওকে, আর নিচের লাইনটা ধরেন যে এখানে 2, এখানে 1, আর এখানে কি 3। তার মানে এখানে কত হচ্ছে, এটা একটা কাটা, আর এটা একটা কি হচ্ছে 5 হচ্ছে, -5। আর এখানে এই যে 8 থেকে 3 বাদ দিলে কি থাকে, এখানেও -5 থেকে। ওকে, তারপর করে দিতেছিলাম না, তারপর করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এইভাবে কি আমাদের এই এই জায়গাটা আমরা পাবো, এই পাশে লিখে দিয়েছি যে কি কাজ করছি। এরপরে দেখেন এখান থেকে আবার কি করতে পারি আমরা, এরপরে আমাদের পরের লাইনের কাজ কি, যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন ঠিক থাকবে এবং এই তৃতীয় লাইনের এই পদটাকে কি করব, আমরা শূন্য করব। তো এটাকে শূন্য করতে গিয়ে আমাদের পুরো লাইনটাই কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এখানে আমরা R2 এর সাথে তুলনা করি, তো এখানে কি আছে 10 আছে, আর উপরে কি আছে -5 আছে। অর্থাৎ আমরা উপরের লাইনটাকে যদি 2 দ্বারা গুণ করে দেয় তাহলে কি হয়ে যায়, তাহলে এই পদটা শূন্য হয়ে যায়। তো যেহেতু এখানেও -5 এখানেও -5, সেহেতু কি দুইটা শূন্য হয়ে গেছে। এখন আমাদের এখানে এই যে অশূন্য যে দুইটা সারি থাকলো, এই অশূন্য দুইটা সারি মানে হচ্ছে এই অশূন্য জয়টা সারি থাকবে তো এটাই হচ্ছে কি এমটি এর মাত্রা, অর্থাৎ অশূন্য সারি দুইটা, অর্থাৎ এমটি এর এখানে এমটি এমটি এর এমটি এর মাত্রা কত, 2। এমটি এর মাত্রা হচ্ছে কি 2। এখন আমাদের এই যে অশূন্য যে সারি দুইটা থাকলো, এই সারি দুইটা কি আগের লেকচার গুলাতে দেখছি না, এরকম যখন আসে তখন অশূন্য সারি দুইটা যেটা থাকে সেটাই হচ্ছে কি ভিত্তি হয়। ওকে, তো আগের চ্যাপ্টারের সাথে ফিরে এটা আবার মিলায়েন না, গুলাই ফেললে কিন্তু সমস্যা, যে কারণে আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কগুলাতে কি বলছে সেটা দেখতে হবে। অর্থাৎ আমরা কিন্তু একটা পাইলাম, সেটা কি, যে এখান থেকে কিন্তু আরো একটু কাজ করা যায়। এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দেই তাহলে +5 হয়ে যায়, এবং 5 দ্বারা যদি ভাগ করে দেয় তাহলে কি হয় 011। আপনারা এই পর্যন্ত রাখলেও হবে, এটা যদি একটু মডিফাই করে নেন সুন্দর দেখাবে, এই লাইনটা করে নেবেন। এরপর তাহলে দুইটা অশূন্য সারি বিদ্যমান যেটা বললাম, তাহলে এটা হচ্ছে কি এমটি এর মাত্রা হচ্ছে কি 2 এবং এমটি এর একটি ভিত্তি হচ্ছে কি, এই দুইটা মিলে একটা ভিত্তি। ওকে, তো যখন এটা আপনি গাণিতিক ভাবে লিখবেন তখন এমটি ইকুয়াল এখানে এল দিতে পারেন, এল দিয়ে এটা যোগাশ্রী আকারে লিখতে পারেন। আবার ধরি আমাদের হচ্ছে এখন কারটি নির্ণয় করতে হবে। তো কার্নেল টি নির্ণয় করার জন্য আমাদের এখানে কি আছে, চলকগুলা কিন্তু এক্স এক্স ওয়াই জেড দেওয়া আছে, যে এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড বিলংস টু কি নিব, কার টি। দেখেন একটা অঙ্ক দেখেন, তাহলে সবগুলা অঙ্ক নিয়ম একই, শুধু নিয়মটা একটু দেখেন। যেখানে কি এই যে এক্স কমা ওয়াই কমা জেড, এখানে যদি অন্য চলক থাকতো তাহলে এখানে অন্য চলক থাকতাম, বিলংস টু কার টি। এখন দেখেন যে আমরা কি জানছিলাম, যে এই চলকগুলার জন্য কার টি এর মানগুলা কি হবে, শূন্য হবে না। আমরা একটু আগে পড়লাম যে যে মানগুলোর জন্য এই পাশে কি হয়, শূন্য পাওয়া যায়, সেটাই হচ্ছে কি কার্নেল টি। তো যখন আমরা কার্নেল টিটাকে উঠাই দেবো তখন কি লিখবো, এই পাশে উপাদানগুলো শূন্য হয়ে যাবে। ওকে, তো এখন দেখেন আমাদের এই যে এক্স কমা ওয়াই কমা জেড, অর্থাৎ এই যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান, আমাদেরকে এই সমীকরণ তিনটা দেওয়া ছিল না, এটা একটা, এটা একটা, এটা একটা, প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল কি এইটা। ওকে, তো এইটা ইকুয়াল আমরা আবার এটার যে মান সমীকরণ প্রশ্ন থেকে সেটা আমরা এই পর্যন্ত লিখে নিলাম। এরপরে হচ্ছে কি ইকুয়াল চিহ্ন দিলাম, এই ইকুয়াল চিহ্ন। এরপর হচ্ছে কি আমরা যে শূন্য শূন্য ধরে নিলাম, এখানে R3 এর জন্য কি তিনটা শূন্য, R4 হলে চারটা শূন্য, R5 হলে পাঁচটা শূন্য ধরে নিতাম। ওকে, তো কেন শূন্যগুলা ধরলাম, কারণ হচ্ছে উপাদানগুলো শূন্য হইতে হবে, আমি সংখ্যা থেকে দেখাইছি। তো দেখেন, তো শূন্য শূন্য ধরে নিলাম। এখন আমাদের কি কাজ বলেন তো, আমরা তো এই ধরনের অঙ্ক অনেক করছি। তা আমাদের এরকম আসার পরে আমরা কি করি, যে এটা ইকুয়াল হচ্ছে কি 0, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0, এগুলা নিয়ে আমরা সমীকরণ জোট তৈরি করি, তাই কিনা। তো সমীকরণ জোট আমরা তৈরি করে আবার কি করবো, ইসেলন পদ্ধতিতে সমাধান করবো। ইসেলন পদ্ধতিতে সমাধান করে আমরা দেখবো যে এখানে কি মান আসে। তো দেখেন আমরা আমাদের ইসেলন পদ্ধতিতে সমাধানের নিয়মটা কি বলেন তো, আমাদের ইসেলন বারবার করে বলতেছি যে
এচেলন পদ্ধতিতে প্রথমবার এচেলন করবো যখন তখন এই দুইটা কি করতে হবে, শূন্য করতে হবে। তো শূন্য করেছি কি দ্বারা, L2 - 2L যদি করি, অর্থাৎ 1 নম্বর লাইনটাকে -2 দ্বারা গুণ করে দেয়, তাহলে কি হয়, এখানে -2 আর এখানে কি +2, তার মানে এটা কি যাবে, কাটা যাবে। তারপরে এখানে -4 এবং এটা এখানে কি হবে, y -y, অর্থাৎ -5 হবে। এই লাইনটা আসবে এবং এই লাইনটাকে শূন্য করতে গেলে এটাকে -4 দ্বারা গুণ করে দিতে হবে। আপনারা বুঝতেইছেন, আগের অঙ্কগুলো করছি কি, এই লাইনটা আসবে। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের এখান থেকে দেখেন একই লাইন ডাবল আসছে না এখানে, সরি, একই লাইন কয়বার আসছে দেখেন, একই লাইন ডাবল আসছে। তো আমরা ইসালনের নিয়ম থেকে কি জানি, যদি একই একই লাইন যদি বারবার আসে, একাধিকবার আসে, তখন যে কোনো একটা লাইন নিতে হয়। তো আমরা যে কোনো একটা লাইন নিলাম। এরপরে এটাকে যদি আমরা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে দেই, তাহলে কি হয়, মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা হচ্ছে +5y হয়, এখানে মাইনাস কি হয়, 10z হয়। এখন এটাকে যদি এই রাশিটাকে যদি আমি হচ্ছে 5 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়, +y এবং -2z। ওকে, এটাকে একটু মডিফাই করে নেওয়া হয়েছে, তেমন কিছু না আর কি, এটা কোনো কাজ না, একই জিনিস। তো দেখেন আমাদের কি পাইলাম, আমরা এখানেও তিনটা চলকের দুইটা সমীকরণ পাইলাম, অর্থাৎ এখানে এখন আবার দেখেন যে ইহা সমীকরণ দুটি এচেলন আকার, এখানে তিন চলকের দুইটি সমীকরণ বিদ্যমান, সুতরাং স্বাধীন চলক সংখ্যা 1। এখন আমাদের এই যে স্বাধীন চলক যেটা পাই, এটাই তো আমরা আগের চ্যাপ্টারটাতে কি দেখছি, 5-এর C 5-এর B, এটা কি মাত্রা না। তো এখানেও কি কার্টিয়ার মাত্রা হচ্ছে কি, কার্টিয়ার মাত্রা বা শূন্যতা হচ্ছে কি 1। ওকে, এখন আমরা এখান থেকে স্বাধীন চলক যেহেতু একটি, সেহেতু আমরা একটা স্বাধীন চলক ধরবো। তো স্বাধীন চলক কোনটা ধরবো, আমাদের প্রথম যে চলকগুলা থাকবে এগুলাকে বাদ দিয়ে একটা যদি থাকে, তাহলে আমরা শেষের চলকটাকে স্বাধীন চলক ধরবো। ওকে, তো স্বাধীন চলক আমরা ধরি জেড ইকুয়াল যদি এ ধরি, স্বাধীন চলক কি জেড ইকুয়াল যদি আমরা এ ধরি, সেক্ষেত্রে এখানে ওয়াই এর মানটা কি আসবে বলেন তো, এখানে ওয়াই এর মান কি আসবে, ওয়াই, এখানে ওয়াই আছে, তো এই ওয়াই এর মান বের করবো। তার মানে এটাকে আমরা ওই পাশে পার করে দেবো, ওই পাশে পার করে দিলে কি হবে, 2z হবে। এখন জেড এর মান কি, জেটার মান কি ধরছি, এ ধরছি, তার মানে 2z, তাই 2a, তাই কিনা। এরপর আমরা হচ্ছে x এর মান বের করবো। তো x ইকুয়াল আমরা কি লিখতে পারি দেখেন, x, তো এই 2y টাকে যদি আমরা ওই পাশে পার করে দেই, তাহলে কি হয়, -2y। এরপরে দেখেন যে -3z আছে, তো -3z টাকে ওই পাশে পার করে দিলে কি হয়, +5z। এখন দেখেন যে এই যে -2y আছে, এই -2y টাকে আমরা কি করতে পারি, y এর মানটা বসাবো। তো -2 গুণন y এর মান কি পাইছে আবার, 2a। ওকে, +3 z এর মান কি a। তাহলে আমরা এখানে কি পাইলাম, এই যে -2 এর সাথে যদি 2a গুণ করি, তাহলে কি হয়, -4a প্লাস 3a, অর্থাৎ আমাদের x এর মানটা কি হইলো, x এর মান 4, 4 যেহেতু বড়, এখানে মাইনাস চিহ্ন, তার মানে কি -a, x এর মান কি পাইলাম, -a পাইলাম। সেই মানগুলো আমি নিচে বের করে দেখিয়েছি, যেটা আমি এখানে আপনাদেরকে এখন বিস্তারিত দেখালাম। ওকে, তো দেখেন এখানে আমি হচ্ছে এই যে যেটার মান ধরে নিয়েছি এ, যেখানে এ হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তো এখানে দেখেন যে ওয়াই ইকুয়াল আমরা যেটা পাইলাম একটু আগে দেখাইলাম 2a, এবং এক্স ইকুয়াল কি -a। এগুলা কি করব, এগুলা কি এক্স ওয়াই জেড এর মান, তাই কিনা। তো এখন এক্স ওয়াই জেড এর মান দিয়ে আমরা যে মানগুলা পাইলাম, সেই মানগুলা এখানে পর্যায়ক্রমে লিখছি। এরপর আমরা আগের চ্যাপ্টারটাতে কি দেখছি, এখান থেকে যে যে চলকটাকে আমরা ধরে নিয়েছি, এই চলকটাকে কমন নিতে হয়, নিয়ে যেগুলা থাকে এগুলাই কি, এগুলাই হচ্ছে কার্টিয়ার ভিত্তি। তো এখানে এ যদি আমরা কমন নিই, তাহলে এ সহ কি 1, এখানে যেহেতু একটা চলক নিয়ে একটাই কমন নিতে হবে, তা এ সহ কি -1, এরপর এই এ সহ কি 2, এবার এই এর সহ কি 1, অর্থাৎ কি হইলো, এইটা পাইলাম যে এইটাই হচ্ছে আমাদের কি কার্নেল টি এর ভিত্তি। আশা করি বুঝতে পারছেন। চলো আমরা কার্নেল টি এর মাত্রাও বুঝলাম এবং ভিত্তিও বুঝলাম। এরপরে আমি আরেকটা অঙ্ক দেখাই, এই অঙ্কটা দেখাইলে আপনাদের মোটামুটি আপনারা 15 নাম্বার অঙ্ক পর্যন্ত করতে পারবেন। ওকে, তো দেখেন এটা একটু উলট পালট আছে, মানে এই যে এই পৃষ্ঠাটার পর এই পৃষ্ঠাটা হয়তো আর কি। তো এখানে দেখেন যে আমাদেরকে আবার দেওয়া আছে যে টি যেন R4 থেকে R3 বর্ণিত চিত্রণ। এখন দেখেন আমি কি বললাম, এই পাশের R4, এই পাশের R4 থাকলে আপনি বুঝবেন যে এখানে টি এর 4টা উপাদান আছে, অর্থাৎ 4টা চলক আছে। আর এই পাশের R3 বলতে কি বুঝবেন, যে এই 4টা চলকের 3টা সমীকরণ থাকবে। ওকে, তো এখন দেখেন ওই 3টা সমীকরণ দেওয়া আছে, কিন্তু এখানে এই R4 মানে এখানে দেওয়া আছে কি, যে 4টা চলক x1 x2 x3 x4, এবং R3 কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া। যে R3 বলতে কি বললাম আমি, যে 3টা
সমীকরণ দেওয়া থাকবে। তো এখানে দেখেন 3টা সমীকরণ দেওয়া আছে। ওকে, তো এখন আমাদের কি 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 করতে বলছে বলেন তো? এটা যদি থাকে তাহলে আমাদেরকে র্যাঙ্ক বের করতে বলছে। তো র্যাঙ্ক কাকে বলে বলেন তো? র্যাঙ্ক কাকে বলে? র্যাঙ্কটা হচ্ছে, ওকে, তাহলে আমি কি বললাম বলেন তো? র্যাঙ্ক কাকে বলে? র্যাঙ্ক বলে হচ্ছে এই যে ইমেজ টি এর মাত্রাকে কি বলে? র্যাঙ্ক বলে। তো আমরা একটু আগে আগের অঙ্কটাতে কিন্তু করলাম, ইমেজ টি এর মাত্রা বের করছি। আবার হচ্ছে কার্নেল টি এর মাত্রাকে কি বলে? শূন্যত্ব বলে। তো কার্নেল টি এর মাত্রাটাও কিন্তু আগে